নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ সহ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা ৩৫টি খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। এসআইআর নিয়ে ২৬টা কবিতা লিখলেন মমতা। বইমেলার মঞ্চেও মুখ্যমন্ত্রীর নিশানায় এজেন্সি কমিশন। নো এসআইআর নো ভোট, বিএলওদের দিয়ে ভুল তথ্য আপলোড করাচ্ছে তৃণমূল। শ্রমিকের নিশানায় কমিশন। রাজ্যে পিছিয়ে যেতে পারে ভোট, এসআইআর নিয়ে আশঙ্কার পাশাপাশি হিরণের বিয়ে নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। ডিজি পদে মেয়াদ বাড়ার সম্ভাবনা প্রায় নেই, রাজীব কুমারের বিদায়ী অনুষ্ঠান লক্ষ্মীবারে। পিছিয়ে যেতে পারে বিধানসভা নির্বাচন, রাজ্যে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। মধ্যমগ্রামে রঙের কারখানায় বিধ্বংসী আগুন, লাক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, পরিকাঠামো নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। দীঘার জগন্নাথ ধাম মহাকাল ধামের মতো বইতীর্থ, বইমেলার উদ্বোধনে বড় ঘোষণা মমতার। এসআইআর এর নামে কবি সাহিত্যিকদের হেনস্থা, বইমেলার মঞ্চে সবাইকে প্রতিবাদের ডাক মুখ্যমন্ত্রীর। মাধ্যমিকের জন্য এগোলো শাহী সফর, ফেব্রুয়ারি নয়, মাসের শেষেই বঙ্গে আসছেন অমিত শাহ। বাংলার মনীষীদের নাম ভুলে অস্বস্তি, কেন্দ্রীয় নেতাদের বঙ্গ সংস্কৃতি শেখাতে শিক্ষক নিয়োগ করছে বিজেপি। সরস্বতী পুজোয় কোপ, বইমেলার জন্য রবিবার ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো। একাদশ দ্বাদশের মেধা তালিকায় উল্লেখযোগ্য চাকরিহারাদের উপস্থিতি, ভোটের আগেই নিয়োগের চেষ্টায় রাজ্য। শিলিগুড়ির উন্নয়নে বাধার অভিযোগে অনশনে বিজেপির শঙ্কর, বাজার গরমের চেষ্টা বলছে তৃণমূল। প্যাটিস বিক্রেতা নিগ্রহকারীদের সংবর্ধনা দেন শুভেন্দু। এবার ফারাক্কা হামলায় অভিযুক্তদের মালা পরালো তৃণমূল। বাপের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে উধাও, পরদিন জঙ্গলে মিলল বধূর ক্ষতবিক্ষত দেহ। জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, ২০০ ফুট গভীর খাদে গাড়ি পড়ে নিহত ১০ জওয়ান। সাধারণতন্ত্র দিবসে দিল্লির বুকে বাঙালি অস্মিতা, কেন্দ্রের বিরুদ্ধে বাংলার শক্তি, রবি ঠাকুর বঙ্কিম। সম্পর্ক গড়ে এসেছিলেন ইন্দিরা, সেই বন্ধু ভেনেজুয়েলার সঙ্গে কি বিশ্বাসঘাতকতা করল মোদির ভারত। হিন্দু বিরোধী রাহুল, জি রামজি কি জানি না, কটাক্ষের জবাবে তোপ গেরুয়া শিবিরের। ক্রোয়েশিয়ার ভারতীয় দূতাবাসে হামলা, ভারত বিরোধী স্লোগানের পর চলল ভাঙচুর, মুখ খুলল নয়াদিল্লি। সাধারণতন্ত্র দিবসে নাশকতার ছক বানচাল, ঝাড়খণ্ডের জঙ্গলে এনকাউন্টারে খতম শীর্ষ মাও নেতা সহ ১২। দুবাইয়ে বসে হিংসার ছক, সম্বলে অভিযুক্তের বাড়ি ক্রোক করল যোগী সরকার। তামিলনাড়ুর পর কর্ণাটক, ভাষণ পাঠ না করেই বিধানসভা ছাড়লেন ক্ষুব্ধ রাজ্যপাল, সংবিধান লঙ্ঘন, পাল্টা সিদ্দারামাইয়ার। হিন্দু প্রেমিকার মুসলিম প্রেমিক, লাভ জেহাদ রুখতে যুগলকে কুপিয়ে খুনের পর দেহ পুতল তরুণীর ৩ দাদা। বাংলাদেশ বিশ্বকাপে না খেললে ক্ষতি ভারত ও আইসিসির, ২০ কোটির দর্শক দেখিয়ে খোঁচা বিসিসির। জয় শাহকে গদিচ্যুত করার সুবর্ণ সুযোগ, পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কটের পরামর্শ প্রাক্তনীদের। বড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশে, রাষ্ট্রদূতের পরিবারের সদস্যদের দ্রুত ভারতে ফেরার নির্দেশ। বিচারের নামে প্রহসন, চিন্ময় কৃষ্ণ সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল বাংলাদেশের আদালত। শাহরুখের মতো জেহাদি মানসিকতা, হিন্দু দেবতাদের অপমানে রিঙ্কুর বিরুদ্ধে এফআইআর কৌনি সেনার। ভারত চীন সীমান্তে দাবানল, ভয়াবহ আগুনের সঙ্গে মাইন ফাটার বিকট শব্দে কেঁপে উঠল এলাকা।
গাজার হাল ফেরাতে ট্রাম্পের ডাক উপেক্ষা ভারতের, শাহবাজকে সঙ্গী করেই শান্তি রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট। ভারত পাক সংঘর্ষে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা ছিল, বিস্তারিত জানালো রাষ্ট্রসংঘের সংস্থা। ট্রাম্পের চাপের মুখে নতি শিকার ভেনেজুয়েলার, আমেরিকা সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ডেলসি। পিছু হটলেন ট্রাম্প, গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলির ওপর থেকে শুল্ক বান প্রত্যাহার, হঠাৎ কেন সুর নরম? শীতের ছন্দপতন, সরস্বতী পুজোর সকালে কপালে ঘাম জমবে, জানুন লেটেস্ট ওয়েদার আপডেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। কলকাতা বইমেলার মঞ্চ থেকে এজেন্সি কমিশন ও মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়ার অভিযোগে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, হিয়ারিংয়ের অজুহাতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে মানুষকে। এর জেরেই একের পর এক মৃত্যুর খবর আসছে বলে দাবি তার। এই পরিস্থিতিকে এজেন্সির নির্যাতনের সঙ্গে তুলনা করে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, নিজের আঁকা ছবি নিয়ে দুটি প্রদর্শনী করার পরই তার বিরুদ্ধে সিবিআই নামানো হয়েছিল। সেই সময় নিজেকে অপমানিত ও লাঞ্ছিত মনে হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। নিজের কাজ ও সৃষ্টিশীলতা প্রসঙ্গে রবীন্দ্রনাথের পংক্তি করে মমতা বলেন, তিনি নিজের ঢাক নিজে পেটাতে বিশ্বাসী নন। শিল্পী শুভাপ্রসন্ন ও প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই আঁকতে শুরু করেছিলেন বলে জানান। কখনো কোনো ছবির জন্য টাকা নেননি, সব অর্থই দান করেছেন এজেন্সি বা গরিব মানুষের সাহায্যে। এখন আর প্রদর্শনী না করলেও সার্কিট হাউসে বসে আঁকা ছবি বিদেশ সফরে বা বিদেশি অতিথিদের উপহার দেওয়া হয় বলেও জানান তিনি। নিজের আয়ের উৎস হিসেবে মমতা বলেন, তার একমাত্র ইনকাম বইয়ের রয়্যালটি। মুখ্যমন্ত্রী হিসেবেও গত 15 বছরে কোনো বেতন নেননি বলে দাবি করেন তিনি। এসআইআরের প্রতিবাদে 2026 সালকে কেন্দ্র করে লেখা 26টি কবিতা শীঘ্রই প্রকাশ পাবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এসআইআর প্রক্রিয়া ঘিরে বাংলার রাজনীতিতে সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। শাসক দলের একাধিক নেতার অভিযোগ, এসআইআরের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এই আবহেই পাল্টা হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার স্পষ্ট বার্তা, নো এসআইআর নো ভোট। শ্রমিকের দাবি, এসআইআর প্রক্রিয়া সুষ্ঠু ও 100% সম্পূর্ণ না হলে বাংলায় ভোট হওয়া উচিত নয়। তার অভিযোগ, পরিকল্পিতভাবে বিএলওদের দিয়ে এমন তথ্য আপলোড করানো হচ্ছে যার ফলে বহু বিশিষ্ট ব্যক্তি ও প্রবীণ নাগরিকদের অকারণে শুনানিতে হাজিরা দিতে হচ্ছে। এতে নির্বাচন কমিশনকে ঘিরে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও দাবি তার। যদিও তিনি বলেন, দেশের স্বার্থে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, ভুয়ো ও মৃত ভোটারের নাম বাদ পড়লে ক্ষমতায় থাকা যাবে না বুঝেই শাসক দল এসআইআর বানচালের চেষ্টা করছে। হুমকি ধমক দিয়ে গোটা প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানান তিনি। প্রশ্ন তোলেন, 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, অথচ শুধু বাংলাতেই কেন অশান্তি? পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যে এসে ডায়মন্ড হারবার থেকে মাথাভাঙা, শীতলকুচি ও বেলডাঙ্গা ঘুরে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানান শ্রমিক। রেল ইস্যুতেও তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। জমি জটের কারণে বাংলায় রেলের 43টি প্রকল্প আটকে রয়েছে বলে দাবি করে রাজ্যে জঙ্গলরাজ চলছে বলে অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে নো এসআইআর রিটেক সব মিলিয়ে এসআইআর ইস্যুতে নো এসআইআর নো ভোট স্লোগান রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ। শুক্রবারের মধ্যেই পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ সংক্রান্ত প্রস্তাব ইউপিএসসিকে পাঠাতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। ক্যাটারের নির্দেশ মেনে প্রস্তাব পাঠালে বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের নামও সেই তালিকায় থাকতে পারে। অথচ সেই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই রাজীব কুমারের বিদায়ী অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করে ফেলল রাজ্য পুলিশ। বর্তমান ভারপ্রাপ্ত ডিজির চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী 31শে জানুয়ারি। হাতে সময় মাত্র 10 দিন। সেই কারণেই 29শে জানুয়ারি লক্ষ্মীবারে কলকাতার বডিগার্ড লাইন্সে সকাল 9টায় তার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত 2023 সালের 27শে ডিসেম্বর রাজ্যের ডিজিপি পদের শূন্যতা তৈরি হয়। সুপ্রিম কোর্টের প্রকাশ সিংহ মামলার নির্দেশ অনুযায়ী অন্তত 3 মাস আগে ইউপিএসসিকে প্রস্তাব পাঠানো বাধ্যতামূলক হলেও রাজ্য সরকার তা পাঠায় প্রায় 1.5 বছর পরে 2025 সালের 16ই জুলাই। এই বিলম্ব ঘিরে বিরোধীদের অভিযোগ ছিল নির্দিষ্ট অফিসারকে পদে রাখতেই ইচ্ছাকৃতভাবে দেরি করা হয়েছে। ইউপিএসসি পড়ে সেই প্রস্তাব ফেরত পাঠিয়ে জানায়, এত দেরিতে পাঠানো প্রস্তাবের ক্ষেত্রে আগে সুপ্রিম কোর্টের অনুমতি প্রয়োজন। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ট্রাইব্যুনালে যান আইপিএস অফিসার রাজেশ কুমার। শুনানিতে ক্যাট জানায়, প্রশাসনিক গাফিলতির কারণে কোনো যোগ্য অফিসারের বিবেচনার অধিকার খর্ব করা যায় না। 23শে জানুয়ারির মধ্যে নতুন করে প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে ক্যাট। তার আগেই বিদায়ী অনুষ্ঠানের তোড়জোড় ঘিরে প্রশ্ন উঠছে, রাজ্যের পরবর্তী ডিজি কে হবেন সেই সিদ্ধান্ত কি আগেই হয়ে গেছে? 100 দিনের কাজের প্রকল্পের নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এম্পাওয়ারমেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। মোদী সরকারের ইচ্ছায় প্রকল্পের নতুন নাম হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, সংক্ষেপে জিরামজি। যারা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধী তাদের একজোট হতে বললেন সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাশাপাশি কংগ্রেস নেতার মন্তব্য, জি রামজি জিনিসটা ঠিক কি তা তিনি জানেন না। এতে ক্ষেপে গিয়েছে গেরুয়া শিবির। রাহুলকে হিন্দু বিরোধী বলে তোপ দেগেছেন তারা। গত মাসে বিরোধী দলের বিক্ষোভের মধ্যে জি রামজি বিল পাশের সময় সংসদে উপস্থিত ছিলেন না রাহুল গান্ধী। এর জন্য ক্ষমতাসীন দলের সমালোচনার মুখে পড়েন তিনি। এদিন কংগ্রেস নেতা জানান, নতুন আইনটির নাম সম্পর্কে তিনি পরিচিত নন। এদিন বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন সম্পর্কে রাহুল বলেন, আমি জানি না জি রামজি ঠিক কি। উল্লেখ্য, এর আগে একই ধরনের মন্তব্য করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। গত মাসে বিরোধী দলের বিক্ষোভের মধ্যে জি রামজি বিল পাশের সময় সংসদে উপস্থিত ছিলেন না রাহুল গান্ধী। মহাত্মা গান্ধীর নাম সরিয়ে ভগবান রামের নাম আনায় রাহুল গান্ধী সহ বিরোধী শিবিরের অনেকেই তোপ দেখেছে শাসক শিবিরের বিরুদ্ধে। বিষয়টিকে কাজে লাগিয়ে তাদের রাম বিরোধী বলে দেগে দিচ্ছে বিজেপি। সেই কৌশলেই এবার রাহুল গান্ধীকে হিন্দু বিরোধী বলল গেরুয়া শিবির। উল্লেখ্য, অতীতে সাংবাদিক সম্মেলন করে রাহুল বলেছিলেন, মনরেগা প্রত্যেক গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করত। প্রকল্পটি থাকুক চান না মোদি। গ্রিনল্যান্ড নিয়ে বিরুদ্ধাচরণ করায় ডেনমার্ক সহ 8 ইউরোপীয় দেশের ওপর শুল্ক শাস্তি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বুধবার তিনি ঘোষণা করলেন, আপাতত ওই দেশগুলোর ওপর কোনো শুল্ক আরোপ করা হবে না। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু হঠাৎ কেন সুর নরম করলেন ট্রাম্প, তার উত্তর নিজেই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ছিল। গ্রিনল্যান্ড নিয়ে শীঘ্রই একটি চুক্তি হবে, তাতে আমরা দুজনেই সহমত হয়েছি। তবে শুধু গ্রিনল্যান্ড নয়, গোটা আর্কটিক অঞ্চল এই চুক্তির আওতায় পড়বে। সূত্রের খবর, ওই বৈঠকে আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্ব, নিরাপত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের। কিন্তু ট্রাম্প যে চুক্তির কথা বলছেন সেটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি। চুক্তিটি কোন পর্যায়ে রয়েছে তাও অজানা। বুধবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তৃতা করতে গিয়ে ট্রাম্প বলেন, আমি চাই গ্রিনল্যান্ড আমেরিকার অংশ হোক। আমি চাই পৃথিবীর বৃহত্তম দ্বীপটির পূর্ণ অধিকার, মালিকানা ও নিয়ন্ত্রণ আমেরিকার হাতে থাকুক। এই লক্ষ্য অর্জনে আমি সামরিক অভিযান চালাবো না। আমেরিকার সম্প্রসারণ নীতির পথে ন্যাটোর বাধা দেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা ইউরোপকে রক্ষা করেছিল। বিগত কয়েক দশকে আমরা তাদের জন্য তা করেছি। তার তুলনায় এটি খুবই সামান্য দাবি। উল্লেখ্য, গ্রিনল্যান্ড ইস্যুতে কয়েকদিন আগেই ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। এই শুল্ক নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল আগামী 1 ফেব্রুয়ারি থেকে, কিন্তু শেষ মুহূর্তে পিছু হটলেন ট্রাম্প। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।